গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন 8টা বেজে গেছে। আমাদের কাজের দিদি এসে কাজে লেগে গেছে। আমার রান্নাঘর পুরো ছড়ানো ছেটানো, ওদিকে তিতুনও ঘুম থেকে উঠে গেছে। আজকে আবার একটু বেরোনোর কথা আছে, তাই সকালবেলায় তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাবো বলে সব কিছু গুছিয়ে নিয়েছি। কি বানাবো বলো তো? মেক্সিকান টাকোস। আমার বেশিরভাগ রান্নার রেসিপিগুলো আমি একটু শর্টস ভিডিওতে দেওয়ার চেষ্টা করি, তাই জন্য এই ভিডিওর ক্লিপগুলো হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধে হয়। আর রেসিপির পুরোটাও আমি শেয়ার করতে পারি না, কারণ সারা দিনের গল্পটা তোমাদের বলতে গেলে তখন সময়ের অভাব হয়ে যায়, ভিডিওটাও লম্বা হয়ে যায়। যাই হোক, আমি সবজিগুলো সব পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম শুধু নুন আর একটুখানি মিক্সড হার্বস। তো এটার গন্ধটা এত ভালো হয়। এগুলোকে ভালো করে আমি একটু সাদা তেলে নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটু লেবুর রস দিয়ে জিনিসটাকে একটু ট্যাঙ্কি ফ্লেভারে করে নিচ্ছি, মানে একটু চটপটা খেতে হবে, কারণ এই খাবারটা খেতে এত টেস্টি লাগে। তবে হ্যাঁ, দেশি খাবারের বিদেশি নাম। আমাদের যেরকম রুটির মধ্যে একটু তরকারি ভরে নিলে যেরকম ব্যাপারটা হয়, সেটাকে একটু মডিফাইড করে এই মেক্সিকান টাকোস ব্যাপারটা। আমি একটু হাফ টান রুটির মতন করে রেখেছিলাম, তার মধ্যে একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে একটা সস বানিয়ে নিয়ে সেইটা মাখিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্টাফিংটা, আর ওপর দিয়ে দিলাম একটু চিজ। আর এই মেক্সিকান টাকোসটা খেতে বেশ সুন্দর হয়। তবে অরিজিনালি এই টাকোসের যে শেলটা হয়, সেটা হয়তো ভীষণ মানে সফট হয় না, একদম ভীষণ হার্ড হয়। তো আমি যেটা রুটির মতন করে বানাচ্ছি, সেটাকে একটু বাটারের মধ্যে একটু টোস্ট করে নিলাম ভালো করে, যেটা একটু কড়কড়া হয়েই গেল, এবং খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছে। এই দেখো, সব কটা বানিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো। আজ আবার বৃহস্পতিবার, এবার আর ক্যামেরা অন করার সময় হবে না। পুজো দিয়ে স্নান সেরে বেরিয়ে পড়বো। খুব তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি জেঠির সঙ্গে। আজকে এই অজানা জায়গাটায় যাচ্ছি, যেই জায়গায় আমি এত বছরে কোনো দিনও যাইনি। জায়গাটা যে কী অন্য ধরনের, আমার ধারণার বাইরে ছিল। পুরো মনে হচ্ছিল একটা ভৌতিক এলাকা। পুরো বিপজ্জনক। জেঠির সঙ্গে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের বলবো। না 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 না, ইটের গাঁথনিগুলো ওরকম হয়ে রয়েছে। মানে রাত্রে আসলে তুমি অস্তিত্ব টের পাবে তুমি একদম। এখানে তো এটা থাকছে না। হ্যাঁ, ওরাও নিশ্চয়ই টের পায়। পুরো দেখো গাছগাছালি। বট গাছের ঝুড়িতে থাকতে পারছে। হ্যাঁ, কিন্তু ঠান্ডা, দেখেছো জায়গাটা? ঠান্ডা তো। একটা জায়গা দেখালাম হ্যাঁ, আমি সত্যি এটা তুলে রাখলাম এই জন্য যাওয়ার সময়। জেঠিকে বলতে বলতে যাচ্ছিলাম যে রাত্রের অন্ধকারে এই জায়গায় তাদের অস্তিত্ব তো ঠিক পাওয়া যাবে। জেঠি বলছে এখানে অনেক মানুষও থাকে। আমি তাই ভাবছিলাম যে মানুষের সঙ্গে সঙ্গে এখানে অশরীরীদের থাকারও কোনো অবাস্তব কিছু নয়। দেখো চারপাশের জায়গাটা কত ফাঁকা। আর ওই লাল কোয়ার্টারগুলো দেখতে পেলে, সেই লাল কোয়ার্টারগুলো দীর্ঘদিন ধরে ওখানে ওই রকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর জানলাগুলো দিয়ে দেখা যাচ্ছে ভেতরে সমস্ত গাছপালা গজিয়ে এক নিশুতি এলাকা হয়ে রয়েছে। ভেতরে পুরো একটা বিশাল শহর, মানে শহর না গ্রাম যাই বলো। এবারে কেন যাচ্ছি জেঠির সঙ্গে, সেই কারণটা বলি। জেঠু জেঠিরা এইখানে একটা দীর্ঘ বছর ধরে এক ডেন্টিস্টকে দেখান, যার কোনো আড়ম্বর নেই, কোনো নাম নেই, কোনো ডিগ্রি জানা নেই, কিন্তু এত ভালো ডাক্তার যে জেঠু জেঠির দাঁত সারা জীবনে কোনো দিন কোনো প্রবলেম হয়নি।
এমনকি জেঠির দাঁত এখনও ভীষণ শক্ত এবং মজবুত। তাই সেই অভিজ্ঞতা অর্জন করার জন্যই চলে এসেছি জেঠির সাথে। চলো দেখি, তবে ডাক্তারবাবুকে তুলতে পারবো না, কারণ ভিডিও করা সব সময় সব জায়গায় তো এলাও থাকে না। আমরা বেরিয়ে পড়েছি এবং কোনো রকমের দামি সুযোগ সুবিধা কিছুই ভেতরে নেই, কিন্তু তা সত্ত্বেও উনি যেইভাবে দাঁত দেখলেন এবং ফিল আপ করে দিলেন জায়গাটা, আমার তো এরকম অভিজ্ঞতা খুব পিকনিক কম স্পট হলো। টাইপের। যাই হোক, মানে জেঠির সাথে ধরো তুমি গল্প এইসব করতে জায়গায় করতে এবার চলো আবার সেই রাস্তার পথ ধরে আমরা চলি বাড়ির পথে। পরিষ্কার করা ওখানে। তবে যেতে যেতে বলি, আমার এখনকার দিনগুলো এমনভাবে কাটে, সারা দিন ব্যস্ততার মধ্যে, কারণ কর্তামশাই না থাকার দৌলতে সংসারের যেই সমস্ত কাজকর্মগুলো কর্তামশাই করে দিত সেইগুলোও আমাকে করতে হয়। প্লাস বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন ভিডিও শ্যুট করারও সময় পেয়ে উঠি না, যার জন্য আমার ব্লগগুলো এখন বেশ কিছুদিন পর পর আসছে। যাই হোক, আমি ছোটোখাটো শর্টস মানে ভিডিও, এই রান্নার জায়গা ভিডিও এগুলো করেই তোমাদের সঙ্গে টাচে থাকার চেষ্টা করি। হ্যাঁ, তবে আজকের গল্পটা না তুমি লিখে এগুলোর রাখলেই নয়। ঝুড়ি দেখো এত জেঠি, এগুলো সুন্দর তো একটা কত জায়গায় দিনের কলকাতায় এসছি, সাক্ষী বলো তো। তবে সুন্দর হলেও জায়গাটা কিন্তু বেশ লোমহর্ষক। 100 বছর তো হবে মনে হয়। 100 বছর বড়। তার মা ছিলেন, দিদি শাশুড়ি ঠাকুমা, সব ছবি ছবির উপর পুরো পাঁচিলটা ঝুঁকে আছে, যে কোনো সময় যে কোনো সময় পাঁচিলটা পড়ে যাবে। বাবা, আমার না এই জায়গাটা একটু আনকমন লাগলো, মানে আমি এতদিন দেখিনি তো। গভর্নমেন্টের কোয়ার্টার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো কি ঠান্ডা জায়গাটা। স্টেট গভর্নমেন্ট। হ্যাঁ, স্টেট গভর্নমেন্টের নীল নীল সাদা করে দিয়েছে না। স্টেট লাল কোয়ার্টার সব সেন্ট্রালে ছিল। হ্যাঁ, লালগুলো সব সেন্ট্রালে। তখন তো তোমার এই লাল কোয়ার্টার শেষ হয়েছে না, ওদিকে বড় রাস্তা। তখন তো তোমার লাল কোয়ার্টার মানে হ্যাঁ। ইয়ে না, সিপিএম তো না, বিজেপি ছিল না, কংগ্রেস বিজেপি। কংগ্রেস। আমার কংগ্রেস আর এই জায়গাটা যেন আমাদের বাড়ির থেকে রিকশায় আসতে ঠিক 10 মিনিট মতন লাগে। আমাদের বাড়ির থেকে এত কাছে, এত নিশুতি একটা জায়গা রয়েছে, আমার কিন্তু এত বছরেও জানা ছিল না। তো আমি আজকে এই জায়গাটায় এসে সত্যি খুব একটু অন্যরকম এইগুলো বোধ কাদের করেছি, দিয়েছে বলো যার তো, জন্য পুরোটাই রিকশাওয়ালারা সবিস্তারে একটু ওই। তুলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই ওই যে রাস্তাগুলো রিকশাওয়ালা দিয়ে বললো না গলির মতন যে একটা আমাকে ছোট্ট খাল দিয়েছে। পার পেরিয়ে আমরা এখন রিকশা ধরবো। আর বর্তমানে আমরা এখন কি কি সুযোগ সুবিধা পাচ্ছি আর কি কি দুর্ভোগ পোহাচ্ছি, সেই সব গল্প আলোচনা করতে করতে আমি আর জেঠি চলেছি। বেশ অনেকটা রাস্তা হাঁটতে হবে, সামনে গিয়েই রিক্সা পাওয়া যাবে, কারণ সামনে একটা খাল মতন রয়েছে, তার আগে কোনো রিক্সা নেই। তবে ওয়েদারটা কিন্তু এখন বেশ ভালো। পরপর কলকাতাতে অনেক দিন বৃষ্টি হয়েছে, যার জন্য এখন রোদটা চড়বড়িয়ে উঠলেও সেই রকম গরম লাগছে না। এই দেখো, কথা বলতে বলতে এই যে এই খালটা পার হতে হবে। 6 লাখ টাকা লাগে। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এইরকম একটা ভৌতিক জায়গায় ঘুরে গেলাম। অনেক দিন বাদে আমি বাড়ি থেকে বেরোলাম। আগে জানো তো আমি এত ঘুরেছি কর্তামশাইয়ের সাথে, যে কোনো জায়গায়, মানে তখন, এখন আমি ভাবি যে সেই সময় যদি আমি ভ্লগ বানাতাম, আজকে কত স্মৃতি রয়ে যেত আমার ডায়েরিতে। তবে এখন আমার জীবনের একদম দায়িত্ব কর্তব্যে জর্জরিত, বাড়ি থেকে সামান্য বেরোতেও প্রচুর খাটনি খাটতে হয়, যার জন্য কোথাও বেরোনো হয় না। তবে হ্যাঁ, আমার সাথে সাথে আজকের এই স্মৃতির পাতায় যেই দিনগুলো আমি লিখে রাখি, সেইগুলোই থাকবে সারা জীবনের আমার গচ্ছিত সম্পদ হয়ে। এই দেখো, আজকের আকাশটা কি সুন্দর! সেই আকাশের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে সরকারের তরফ থেকে বানানো নীল সাদা কোয়ার্টার। না, চলো পাশে এবার থাকো, বাড়ি তারপরে যাই। হাঁটলাম। আর এই চত্বরে যত কোয়ার্টার দেখলাম, তারা সব গভর্নমেন্টের তরফ থেকে ওনারশিপ পেয়ে গেছে, আর কোয়ার্টারগুলোকে সব নিজেদের মতন বাড়ি মন্দির করে, উঠোন করে, সমস্ত একটা বিরাট বড় এলাকা করে নিয়েছে। আমরা সেই দেখতে দেখতে এখন যাচ্ছি। আর এই সামনে দেখো একটা কত বড় কুমড়ো গাছ, এত বড় কুমড়ো পাতা আমি খুব কম দেখেছি। বাবা, কুমড়ো পাতা দেখো জেঠি, পাতাগুলো। হ্যাঁ,
ওখান থেকে ফিরেই ছুটতে ছুটতে কোনো রকমের একটা রান্না করে নিয়েছি। আজকে রান্না করেছি মুগ ডাল, একটু গাজর দিয়ে বানিয়েছি, আর আলু ঝিঙে পোস্ত, একদম নিরামিষ, আর একটু শশা। তো এই ছিল আজকের আমার লাঞ্চ। আমি এখন বসে পড়েছি রান্না করে লাঞ্চ খেতে, কারণ জবরদস্ত খিদে পেয়ে গেছে। সারাটা দিন এত ছুটতে থাকি যে খাওয়ার সময় আর তর্স হয় না। এখন একটু তড়িৎজুত করে খেতে বসি। আর রিসেন্টলি জানো তো, আমার ভীষণ ঝাল ঝাল খেতে ভালো লাগছে। যদিও মুগ ডাল রান্না করি আমি একটু মিষ্টি মিষ্টি, কিন্তু আজকে বেশ লঙ্কা ডলে লেবু ডলে আজকে নিজের খাবারটা খেলাম। ঋষি এখনও ঘুমোচ্ছে, অফিস যাবে আর একটু বাদে। আর আজকে আমার একটা পার্সেল এসছে, এটা আমি গিফট পেয়েছি আমার বৌদির কাছ থেকে। দারুণ একটা গিফট, গোপাল ঠাকুরের একটা বিছানা। চলো এটা দেখতে দেখতে আজকের গল্পটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও। নিজেদের কিন্তু অনেক খেয়াল রেখো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।